সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন খেলার জগৎ অনুষ্ঠানে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথেই আছি। খেলোয়াড় হওয়ার কথা ছিল না এনায়েতুল্লাহ খানের, হওয়ার কথা ছিল প্রকৌশলী, কিন্তু বাবার ইচ্ছেকে প্রাধান্য না দিয়ে নিজের ইচ্ছেই হলেন ব্যাডমিন্টন খেলোয়াড়, আর শাটলার দিয়ে বাংলাদেশের জন্য গড়লেন রেকর্ডের পর রেকর্ড। এবার জানাচ্ছি ব্যাডমিন্টন খেলোয়াড় ও কোচ এনায়েতুল্লাহ খানের গল্প। নারায়ণগঞ্জের মাটি এদেশে অনেক সেরা ফুটবলারের জন্ম দিয়েছে। ছোটবেলায় অন্য সবার মতো ফুটবলারই হতে চাইতেন এনায়েতুল্লাহ খান, কিন্তু পেশায় প্রধান শিক্ষক বাবা চাননি বলে তা হওয়া হয়নি। তবে খেলার মাঠ ছেড়ে যাননি এনায়েত, হলেন শাটলার। আব্বা ব্যাডমিন্টন খেলতো, এলাকায় খেলতাম ওনার সাথে। ও থেকে আমি সেকেন্ড আপনার ব্যাডমিন্টনের প্রতি ইন্সপিরেশন আসে। তো খেলতে খেলতে ব্যাডমিন্টন দুইজন একজনে আমি অনেক ভালো করতে পারি, 2-1 আমি জিতি। তো আমি ভাবলাম যে ব্যাডমিন্টন তো ইজি খেলা, 2-1 যেহেতু আমি জিতি তাহলে তো আমি অনেক ভালো করব। ওই থেকে আব্বাকে নিয়ে ঢাকায় আসি। ফুটবলার হওয়ার আশা জলাঞ্জলি দিয়ে বাবার সঙ্গেই ঢাকায় আসেন এনায়েত ব্যাডমিন্টন খেলার জন্য। সেটা 1994 সালের কথা। কিন্তু কোথায় মাঠ, কোথায় অনুশীলনের ব্যবস্থা, কিছু না জানা কিশোর এনায়েতের স্বপ্নটাই মুখ থুবড়ে পড়ার অবস্থা। অবশেষে ফকিরাপুলের এক একাডেমিতে জায়গা হয় তার। ফকিরাপুলে বিবিডিসি নামে একটা ব্যাডমিন্টন একাডেমি আছে। ওখানে ভুলু ভাই এবং জিলানি ভাই দুজন বসা, ওনাদের সাথে কথা বললো যে মানুষ চেষ্টা করলে কি না হয়। ওই থেকে আমাকে জিলানি ভাই প্রথম ট্রেনিং করায়। অঙ্কে ভালো বলে এনায়েতের বাবা চাইতেন ছেলে প্রকৌশলী হোক, কিন্তু বাবার ইচ্ছের বিরুদ্ধে ব্যাডমিন্টন খেলাকে বেছে নেন তিনি। তখনই পরিকল্পনা করেন আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সুনাম বয়ে আনার। আমার ইচ্ছা ছিল যে আমি প্লেয়ার হবই, আব্বার ইচ্ছা ছিল আমি ইঞ্জিনিয়ার হই। আমি ইন্টারমিডিয়েটে কিন্তু ম্যাথে ফার্স্ট হয়েছে সারা বাংলাদেশে, সায়েন্সের ছাত্র ছিলাম। কিন্তু আব্বার ইচ্ছাকে আমি প্রাধান্য দিইনি, আমি খেলোয়াড়ই হব। পরবর্তীতে প্র্যাকটিস করা শুরু করলাম। আব্বা কোনো সাপোর্ট দেয়নি, মা সাপোর্ট দিত। পরবর্তীতে আপনার যখন আমি শুরু করি, 2 বছর কোনো টুর্নামেন্ট খেলিনি। যখন শুরু করি 2 বছর পর আমি একটা পর্যায়ে যাই। তখন ফার্স্ট যখন টুর্নামেন্টে অ্যাটেন্ড করি ওইটা 97-এর শেষে। তখন আমি টুর্নামেন্টে অ্যাটেন্ড করার পরেই 21 নম্বর র্যাঙ্কিংয়ে আসি। তারপরে আসি হলো 13 নম্বর র্যাঙ্কিং, তারপরে 9, তারপরে 6। 2000 সালে আমি 6 থেকে চ্যাম্পিয়ন হই। এনায়েতের সময় বাংলাদেশের ব্যাডমিন্টনের আকাশে জল করে জ্বলছিলেন সরোয়ার, শাকিল, সুমন ও মাহবুব। তাদেরকে পেছনে ফেলার মধ্য দিয়েই তার সাফল্যের শুরু। এত সাফল্যের পরও হঠাৎ 2005 সালে শাটলার তুলে রেখে চাকুরিতে যোগ দেন এনায়েত। প্রথম এসে আমি সরোয়ার ভাইকে প্রথম বিট করি, তারপরে শাকিল ভাইকে বিট করি, তারপরে সুমন ভাইকে বিট করি, তার পরবর্তীতে মাহবুব ভাইকে বিট করি। পর্যায়ক্রমে আসলে আমি স্টেপ বাই স্টেপ আগাইতে থাকি এবং 2000 সাল থেকে আমি পরপর চ্যাম্পিয়নশিপ রানার এইভাবে হতে থাকি। 2005-এর পরে আমি খেলা ছেড়ে দিই। খেলা ছাড়লেও কি মাঠের মানুষকে খেলা থেকে বিচ্ছিন্ন করা যায়? যায় না বলেই 2008 সালে প্রিয় কোচের পরামর্শে আবারও ব্যাডমিন্টন কোর্টে ফেরেন এনায়েত। তবে এবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন তিনি। এরপর 2018 সালে আবারও বিদায় বলেন এনায়েত। খেলা ছেড়ে দেওয়ার পর আমি যখন চাকরি করি, আমার কোচ বাবুল আঙ্কেল আমাকে গিয়ে অফিসে গিয়ে আমার কানে ধরে বলে, এই এত ভালো একজন প্লেয়ার কেন তুমি চাকরিতে আসছো? তারপর উনি আবার আমাকে নিয়ে এসে আমি 2008-এ আবার খেলা শুরু করি। 9 এসে আবার থার্ড হই, 10-এ থার্ড হই, 11-তে আবার চ্যাম্পিয়ন। তো আমি 2বার খেলা ছাড়ি, 2বার এসে আবার চ্যাম্পিয়ন হই। এরকম চলতে থাকে। তো আমি 2018-তে ফাইনালি খেলা ছেড়ে দিই। শাটলার ক্যারিয়ারে বিশ্বের 19টি দেশে 47টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এনায়েত। বিশ্ব র্যাঙ্কিংয়ে হন 191তম। এক যুগ আগের সেই রেকর্ড এদেশের কেউ এখনো ছুঁতে পারেননি। এগুলোই আনন্দ দেয় এনায়েতকে। আমি যে রেকর্ড করি 191 নম্বর র্যাঙ্কিং, ওয়ার্ল্ড র্যাঙ্কিং, এই র্যাঙ্কিং এখন পর্যন্ত 12 বছর হয়ে গেছে, এইটাকে অতিক্রম করতে পারেনি। কারণ হলো আমাদের প্লেয়ারদের কনসেন্ট্রেশন, প্রতিভা আছে, বাট ওরা ডেডিকেশন একটু কম। এদেরকে আরও বেশি টুর্নামেন্ট খেলতে হবে, টুর্নামেন্টের পার্টিসিপেশন যে পয়েন্ট ওগুলা পাওয়ার জন্য, এবং আপনার অনেক বেশি টুর্নামেন্টে অ্যাটেন্ড করতে হবে, তাইলে অনেক ভালো কিছু করা আসলে সম্ভব। এদেশে ব্যাডমিন্টন চর্চা কিংবা জনপ্রিয়তা কমে যাওয়ার আসল কারণ হিসেবে
ক্লাব প্রথাকেই মনে করেন এনায়েত। জনপ্রিয় ক্লাবগুলো এই খেলাটি চর্চা না করায় এখন আর আগের মতো খেলোয়াড় আগ্রহ পাচ্ছে না এই খেলাটি খেলায়। আগে আপনার অনেক ক্লাব ছিল, মোহামেডান ছিল, বিমান ছিল, প্রমিনেন্ট ক্লাবগুলো ছিল। ওই ক্লাবগুলো আগের মতো আসলে নাই, ক্লাব চর্চাটা আসলে নাই। এখন আপনার ইন্ডিভিজুয়াল হয়ে গেছে, এই কারণে প্লেয়ারদের ফোকাসটা অনেকটা কমে গেছে আসলে। এখন সবাই গিভ অ্যান্ড টেকের বিষয়টা বেশি করে। আগের বিষয় ছিল আপনার নেশা থেকে পেশা হিসেবে চিন্তা করতো না, নেশাটাকে বেশি প্রায়োরিটি দিত। এখন মানুষ চিন্তা করে খুব প্র্যাকটিক্যাল লাইফ আসলে, কারণ এখন লাইফস্টাইলই তো অনেক চেঞ্জ হয়ে গেছে আপনার। যে এখন হলো যে এখানে আউটপুট কি আছে, ক্রিকেট যখন অনেক বেশি এক্সপোজার এবং আউটপুট বেশি, এখন সবাই এইটাকে নিয়ে কম্পেয়ারিজম চলে আসছে। এই কারণে আসলে একটা গ্যাপ হয়ে গেছে, যেটা আগে আপনার ক্রিকেটেও ভালো টাকা পয়সা ছিল না, তখন কিন্তু সিমিলার একটা পর্যায় ছিল। এখন ক্রিকেট অনেক একটা উপরে চলে গেছে, আর বাকি যত স্পোর্টস আছে ওরা একটা স্টেপ ডাউন হয়ে গেছে আসলে। এই কারণে একটা গ্যাপ হয়ে গেছে, যে কারণে আপনার প্লেয়ারদের ভিতরে আপনার যে ইনকারেজ ভাবটা ওইটা কমে গেছে আসলে। ব্যাডমিন্টনকে জনপ্রিয় করা কিংবা এই খেলায় সাফল্য পাওয়ার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার পরামর্শও দিলেন কৃতি এই শাটলার। যেমন আমাদের আপনার সাব গেমসের সময় ট্রেনিং হয় 6 মাস, লোক দেখানো 6 মাস ট্রেনিং আসলে কোনো স্পোর্টসের জন্য এনাফ না। এটা লং টার্ম মিনিমাম 2-3 বছর যাবত যদি ট্রেনিং করানো হয়, 2-3টা স্লট করে আপনার আন্ডার 15, আন্ডার 18, সিনিয়র 3টা ভাগ করে যদি ট্রেনিং করানো হয় লং টাইম, তাহলে ওইখান থেকে অনেক ভালো কিছু করা সম্ভব। এবং এখান থেকে যারা ব্যাটার করবে এদেরকে আপনার ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে চান্স দিতে হবে, তাহলে আপনার অনেক ভালো কিছু করা সম্ভব। খেলা ছেড়ে এখন খেলোয়াড় তৈরির কারিগর হিসেবে কাজ করছেন সফল শাটলার ও কোচ এনায়েতুল্লাহ খান। নিজের চাওয়া পাওয়াগুলো তিনি ভবিষ্যৎ প্রজন্মের ভালো খেলা দিয়েই পূরণ করতে চাইছেন। জানালেন এটাই তার টার্গেট এখন। মানুষের শখ সীমাহীন, রং বেরঙের শখ স্বপ্ন থাকে মানুষের। দেশ বিদেশ ঘুরে বেড়ানো বা রোমাঞ্চকর কিছু করা, এগুলো মানুষের পছন্দের তালিকার ওপরের দিকেই থাকে। এমনই একটি রোমাঞ্চকর খেলা এবার আপনাদের জন্য। মাটির পৃথিবী ছেড়ে মুক্ত আকাশে উড়ে বেড়ানোর মজাই আলাদা। মানুষের পাখির মতো ওড়ার সবচেয়ে সহজ পন্থা হলো প্যারাগ্লাইডিং। প্যারাগ্লাইডারে চড়ে আকাশে বাতাসে ভেসে বেড়াতে কার না ভালো লাগে। পাখির মতো উড়তে উড়তে নিচের দৃশ্য আকাঙ্ক্ষা অনেকের থাকে, আর এই আকাঙ্ক্ষা পূরণের একমাত্র মাধ্যম হতে পারে প্যারাগ্লাইডিং। ঝুঁকিপূর্ণ স্পোর্টস, এখানেও মৃত্যুর ঝুঁকি আছে। প্রিয় দর্শক, আজকে খেলার জগৎ অনুষ্ঠানে আলোচনা পর্বে আমার সাথে উপস্থিত আছেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী। তার কাছ থেকে রাগবি নিয়ে কি কাজ চলছে সে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। প্রথমে যে বিষয়টি একটু শুনতে চাই সেটা হচ্ছে রাগবি খেলাটা আসলে আমাদের জাতীয় স্কুল মাদ্রাসা কারিকুলামে অন্তর্ভুক্ত হয়েছে। এটি নিঃসন্দেহে আমাদের জন্য একটা বড় অর্জন। এই অর্জনটাকে আসলে কিভাবে দেখছেন? তার আগে একটু সবাইকে বলি যে করোনার প্রাদুর্ভাব অনেক বেড়ে গেছে। রাগবি ফেডারেশন প্রত্যেক সপ্তাহে করোনার সচেতন যত 20 সাল থেকে কন্টিনিউ এই কাজটা করে যাচ্ছে, এটা আমাদের ফেসবুকে আছে। তো আমরা সবাই ঘরে আছি, তো সতর্কতার জন্য আসলে মাস্ক পরে, যেহেতু আপনারা বাড়ির থেকে আসলে মাস্ক পরে আছি, তো কথার সুবিধার্থে আমি মাস্কটা একটু খুলে নিচ্ছি। আমাদের একটা স্বপ্ন ছিল যে আমরা যখন রাগবি 2006-এ শুরু করি, আমি আগে হ্যান্ডবলে ছিলাম, সেখানে আমরা হ্যান্ডবলকে জাতীয় স্কুল মাদ্রাসায় কারিকুলাম অন্তর্ভুক্ত করেছিলাম। আমাদের একটা চিন্তা থাকে সংগঠকদের যে আমরা যেই খেলাটা নিয়ে কাজ করব, তৃণমূলে কিন্তু শিক্ষা বোর্ডেই তাদের স্পোর্টস কারিকুলামে যে সমস্ত খেলাগুলি যুক্ত হয় সেগুলো তারা প্রতি বছর করে থাকে। এটা কিন্তু তৃণমূলে থানা পর্যায়ে কিন্তু কোনো ফেডারেশনের পক্ষে মানে সম্ভব হয় না, স্পন্সর পাওয়ার অভাবে। কারণ এটা বিশাল একটা কাজ, অনেক জনবল দরকার, যেটা শিক্ষা বোর্ডের আছে। তা আমাদের স্বপ্ন ছিল, আমরা সেটা সফল হয়েছি। আমাদের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এবং আমাদের সহসভাপতি ইফতেখার আলী এবং আমি সহ আমরা শিক্ষামন্ত্রী দীপুমণির কাছে আমরা গিয়েছিলাম।
উনি আমাদের এই ব্যাপারে উনি আগ্রহ দেখিয়েছেন, কারণ আমরা বলেছিলাম যে বর্ষা বৃষ্টি হলেই ফিল্ড গেমগুলো বন্ধ হয়ে যায়, তো বন্ধ হয়ে গেলে তো স্পোর্টস বিনোদনে থাকা যায় না। রাগবির সৃষ্টি হয়েছে কাদা থেকে, একটা বল হলে উঁচু নিচে যে কোনো মাঠে খেলা যায়, আর অনেক কাদা বা পানি থাকলেও রাগবি বিনোদনটা করা যায়। তখন সে আমাদের এই প্রস্তাব বললো যে ঠিকই তো, যে যেহেতু আমাদের দেশে 8 মাস বর্ষা বৃষ্টি, সে গ্রামগঞ্জে মাঠ এরকম পরিপাটি থাকে না, তো সেখানে যদি এই খেলাটা ইনক্লুড করা যায় তাহলে বর্ষাকালে এই খেলাটা দিয়ে খেলোয়াড়দেরও বিনোদনে রাখা যাবে, প্লাস দর্শকরাও থাকবে। তো এই যুক্তিতে তারা রাজি হলো এবং সেটা অলরেডি শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপন জারি হয়েছে, চিঠি চলে গেছে। এবং আমাদের এই মুহূর্তে এটা হওয়ার পরে 1.5 মাসে আমাদের 100টি স্থানে এবং স্কুলে এবং থানায় প্রচুর আগ্রহ নিয়ে ছেলেপেলেরা কাজ করছে, ছেলেরা এবং টিচাররাও। এটা আমাদের ফেসবুকে আপনারা দেখবেন, অলরেডি আমরা গত মাসে আমাদের প্রায় 40টা স্পটে, প্রায় 30টা জেলায়, এই মাসেও 12টা স্থানে রাগবি হয়েছে আর কি। এবং টিচাররা প্রচুর ফোন করতেছে, আমরা মনে করি একটি বল হলেই খেলা যায়। এটা ছড়িয়ে গেলে আগামী 10 বছরের মধ্যে রাগবি যে খেলা, অনেকে আমার বলে রাগবি তো নাই, দেখা যায় না। এটা আসলে ফুটবল ক্রিকেটে দেখা যায়। আপনি তো এমনি বিকালে যদি বের হন, আপনি কিন্তু ফুটবল ক্রিকেট নর্মালি কোনো খেলা দেবেন না। কোর্টভিত্তিক খেলাগুলি তো ইচ্ছা করলে কেউ খেলতে পারে, রাগবি কিন্তু ফুটবলের মতো খেলা। এটা কিন্তু আগামী শিক্ষা বোর্ডে ইনক্লুড হওয়ার পরে আমি আশা করি আগামী 10 বছরের মধ্যে প্রতি থানায়, প্রতি এলাকায় মানুষ রাগবি যে একটা খেলা আছে এবং খেলবে, এটা সবাই দেখতে পাবে। রাগবি ফেডারেশনের যে সিইও আছেন, তিনি এশিয়ান রাগবি ফেডারেশনের ডেভেলপমেন্ট হিসেবে উনি ওখানে আছেন, তো এটিও নিশ্চয়ই আমাদের জন্য আরেকটা বড় অর্জন। তো এটা আসলে কতটা রাগবিকে এগিয়ে নিতে আসলে কতটা সহায়তা করবে? আমাদের আগের যে সিইও ছিল মাহফুজুল ইসলাম, সে কিন্তু সাউথ এশিয়ান ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তা হিসেবে এশিয়া রাগবিতে চাকরি করছেন এখন, আমাদেরই সিইও। তো সাপে তো আরও দেশ আছে, কিন্তু বাংলাদেশের সিইওকে নিয়েছে। এবারও বাংলাদেশের সিইওকে নিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট কমিটির সদস্য হিসেবে। এটা মূল কারণ হচ্ছে যে বাংলাদেশ রাগবি প্রতিদিন, প্রতি সপ্তাহে কোনো না কোনো রাগবি অ্যাক্টিভিটিস করছে। এশিয়া রাগবির স্বার্থ হচ্ছে যে এখানে যে বাংলাদেশ ছোট একটি দেশ, 18 কোটি লোক। আমরা যখন এশিয়া রাগবির মেম্বার হওয়ার জন্য একটা অ্যানালাইসিস দিয়েছিলাম, আমরা বলেছিলাম যে আমাদের প্রাইমারি স্কুল লেভেলের যে থানা, ইউনিয়ন পর্যায়ে, তারপর থানা, কত ছেলেপেলে লেখাপড়া করে। তো সেখানে আমরা বলেছিলাম এই খেলাগুলি যদি আমরা যুক্ত করতে পারি, তাহলে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ রাগবি খেলোয়াড় এশিয়া বাংলাদেশ থেকে তৈরি করতে বা রাগবির সাথে তাদের পরিচিত করতে পারবে, তারা খেলবে। এটি এশিয়া রাগবি এবং ওয়ার্ল্ড রাগবির একটা সাফল্যতার মধ্যে তারা দেখে যে তাদের কতগুলো মানুষ রাগবিতে যুক্ত হলো, প্রতিদিন কোনো না কোনো অ্যাক্টিভিটিস করছে বাংলাদেশে। এটা দেখেই কিন্তু তারা বাংলাদেশের লোককেই সে প্রাধান্যটা দিচ্ছে। এটা দুইটাতেই প্রমাণ পাওয়া যায় যে সাউথ এশিয়ানে আমাদের মাহফুজুল ইসলামকে ডেভেলপমেন্ট অফিসার নিয়োগ এবং শোভনকে ডেভেলপমেন্ট কমিটিতে সদস্য করা। যে বিষয়টা একটু শুনতে চাচ্ছি যে আপনাদের গো ফর বাংলাদেশ রাগবি, সেটি আসলে কতটুকু কি যাচ্ছে বা এটা নিয়ে আপনারা কিভাবে কাজ করছেন সেটি একটু শুনতে চাই। আমাদের, আপনারা জানেন যে আমাদের একটা বড় টিম ওয়ার্ক আছে, যে সবাই খুব ভালোভাবে আমরা মানে সবাই রাগবি নিয়ে গবেষণা করে। তাই আমাদের জয়েন্ট সাইদ আহমেদ এবং আমাদের শোভন সিইও, ওরা একটা চিন্তা করলো যে গো ফর বাংলাদেশ রাগবিটা করলে একটা গতি বাড়বে, যে আমরা লিয়াজু করি পুরো বাংলাদেশের সাথে। ওরা লিয়াজু করলো এবং ও প্রচুর ভলেন্টিয়ার পাওয়া গেল রাগবির আগ্রহী, এবং আমাদের কোচ যারা ছিল। তো আমরা সবাইকে বললাম যে মিনিমাম সপ্তাহে 3টা কাজ করতে হবে, তোমাদের এটা পুরস্কার দেবে, সেটা আমরা ঘোষণা করলাম। এবং যে যত বেশি কাজ করবে তার পয়েন্ট তত বাড়বে, ভবিষ্যতে তারা রাগবি থেকে সুবিধা পাবে আর কি। তো এটা বলার পরে দেখা গেলো যে প্রচুর ছেলেরা, মানে কোচ, নতুন ভলেন্টিয়ার, ভিসি এরা এগিয়ে আসলো। অলরেডি জুন মাস থেকে এটা জুলাইয়ের আজকে 9 তারিখ, এর মধ্যে কিন্তু আমাদের প্রায় 100টি স্পটে, প্রায় 30টি জেলায় এইটার কারণে রাগবি প্রতিষ্ঠিত হয়েছে, মানে ওরা ট্রেনিং করেছে, শিখছে ছেলেগুলা। তো আমাদের অনেকগুলা নতুন ভিসি, মানে ভলেন্টিয়ার কোচ এবং কোচ, এগুলা কিন্তু বের হয়েছে আমাদের। তো এটা আমরা অনেক বড় সফলতার চোখে দেখি যে 1.5 মাসের মধ্যে 100টি স্পটে প্রায় আপনার 2 থেকে 3 হাজার মানুষকে আপনি যুক্ত করতে পারছেন রাগবির সাথে। তো এটা আমরা এশিয়া রাগবিতে এই প্রোগ্রামটা আমরা থ্রো করেছিলাম, যে প্রোগ্রাম করতে যাচ্ছি, সাকসেসফুলি এটা আমরা তাদেরকে দিয়েছি এবং তারা বিশালভাবে প্রচার প্রসারও করেছে এই বিষয়টা।
যেহেতু আমাদের করোনাকালীন সময়টা আমরা আসলে শেষ করতে পারিনি, এর মধ্য দিয়েই যাচ্ছি। শুরুর দিকে যখন অনেক বেশি ছিল সেই সময় আপনারা টুর্নামেন্ট করেছেন, যেটা আমাদের বাংলাদেশে আসলে অনেক বেশি সমালোচিত হয়েছিল, কিন্তু ইন্টারন্যাশনালি কিন্তু এটা ভীষণ তারা মুগ্ধতা ছড়িয়েছে, তারা বলেছে ভালো হয়েছে। তো এটা নিয়ে আসলে এই যে এরকম কথাবার্তা দুটো বলা হচ্ছে, সমালোচনা এবং মুগ্ধতা বা তাদের কাছে ভালো লেগেছে, সেটাকে কিভাবে দেখছেন? আসলে আপনি যেভাবে বলছেন আমি সেভাবে মানছি না বিষয়টা, এই কারণে যে আপনারা যদি আমাদের পত্রিকার কাটিংগুলি দেখেন, 10টি পেপারে কিন্তু এটা প্রশংসা করেছে, দু একটি পত্রিকায় এটা নিয়ে আপত্তি করেছিল, যদিও তাদের আমি মনে করি না যে তারা তাদের দিক থেকে তারা বলেছে। কিন্তু আপনি জানেন বাংলাদেশে যে কোনো ঘটনা যারা নাটক করে তারা নাটক করে মানুষকে সতর্ক করে, সব বিষয়ে মানুষের সতর্কতার একটা বিষয় থাকে। আমরা যেহেতু স্পোর্টসের লোক, তো আমরা কীভাবে সতর্ক করবো মানুষকে? আমরা সেজন্য মাস্ক, হাত ধোয়ার বিষয়টা, তারপরে মাস্ক পরে হ্যান্ড স্যানিটাইজ করে, যে একটি খেলাটা আসলে উদ্দেশ্য ছিল করোনা সতর্ক করার জন্য। এই সতর্কতার বিষয়টাই খেলাটা না, কিন্তু আমরা যে করোনা থেকে সতর্ক করার জন্য একটা কাজ করেছি খেলার মাধ্যমে, এই জন্য এটা প্রশংসিত হয়েছে, দেশেও প্রশংসিত হয়েছে। দু একজন হয়তো চিন্তা করেছে করোনা নামে কেন খেলানো, করোনা তো একটা রোগ, এটার নামে হবে কেন? তো আপনি তো এটা বহু বছর আগের থেকে দেখা গেছে বিভিন্ন রোগ বালায়, তারপরে বিশ্বযুদ্ধ নিয়ে ওই নাম দিয়েই তো সিনেমা হয়। তো নামটা যদি ব্যবহার না করেন তাহলে আপনি করোনা সতর্ক কাজটা, আমরা সবাই মাস্ক পরেছে, মাস্ক পরে খেলা যায় না কেন? এটা আমাদের প্রতীক একটা বিষয় ছিল। ওই ঘটনাটা সবার কাছে প্রশংসিত হয়েছে, যা বাংলাদেশে হয়েছে। দু একজন হয়তো তাদের চিন্তা থেকে কথা বলেছে, এবং পরে যখন তারা আমাদের মুখোমুখি হয়েছে, যখন আমরা এই যুক্তিগুলি দিয়েছি, সবাই বিষয়টা আসলে মেনে নিয়েছে। আমরা এটা এই করোনা নিয়ে সতর্ক করার জন্য একটা টুর্নামেন্ট করেছিলাম, এই সতর্কতার বিষয়টা নিয়ে একটি প্রশংসিত হয়েছে বিষয়টা, যে খেলার মাধ্যমে। এই সব কিছুর পরও আসলে সামনে নিশ্চয়ই আপনাদের একটা পরিকল্পনা আছে যে কিভাবে কি কাজ করবেন বা কোন খেলাগুলো সামনে আছে, সে পরিকল্পনার বিষয়গুলো একটু শুনতে চাচ্ছি। প্রশ্নের জন্য ধন্যবাদ। যে করোনা, আমরা তো প্রচুর টুর্নামেন্ট জানেন, যে যেটা একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, যে আমরা অনূর্ধ্ব 8 বছর বাচ্চাদের ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ করি, যেটা মডার্ন লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন ম্যারিনার ছিল। এটা আশ্চর্য বিষয়, গার্জিয়ানরা এবং বাচ্চারা শুধু খেলতে চাচ্ছে, এবং সবসময় আমাদের কোচদের এবং আমাদের যে কর্মকর্তাদের নক করছে যে আমরা কবে খেলতে পাবো, আমাদের কি অবস্থা। স্কুলও বন্ধ, ওরা স্কুলে খেলতে পারছে না। তো ওদের জন্য আমরা আমাদের কিডস লিগটা ঈদের পরে শুরু করব, যে 8 বছর বাচ্চাদের নিয়ে। আমরা আশা করি বাচ্চাগুলো খেলার সুযোগ পাবে। আরটা আমরা কাজ করছি, সেটা হচ্ছে যে বিভিন্ন জেলায় আমাদের ক্লাব আছে, সেই ক্লাবগুলি একটা জাতীয় ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ করব। এটা সব ফেডারেশনে করার সুযোগ থাকে না, আমরা স্পন্সর পেয়েছি, যেটা বিভিন্ন জেলা থেকে তাদের চ্যাম্পিয়ন ক্লাবগুলি আসবে। সেটাও আমরা করোনার প্রভাব কমে গেলে এবং অনুমোদন পেলে আমাদের ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ রাগবি টুর্নামেন্ট ঢাকায় অনুষ্ঠিত হবে। এটা হচ্ছে আমাদের পরিকল্পনা। আর আমাদের সবসময় যে পরিকল্পনা, আমি আবার আপনার সামনে সবাইকে সতর্ক করি এটিএনের মাধ্যমে, আমরা যদি করোনা থেকে মুক্ত নাই তাহলে কিন্তু খেলাধুলা বন্ধ হয়ে গেছে। দেখেন আমরা কিন্তু রাগবি কিন্তু স্কুলের বাচ্চাদের নিয়ে সবচেয়ে বেশি টুর্নামেন্ট করে, ছেলেদের স্কুল, মেয়েদের স্কুল, ছেলেদের কলেজ, মেয়েদের কলেজ, 10 বছর বাচ্চাদের, কিন্তু আমরা সেটা থেকে বঞ্চিত হচ্ছি। ছেলেগুলো খেলতে পারছে না শুধু করোনার কারণে। এই জন্য রাগবি ফেডারেশন কন্টিনিউ করোনা সতর্কতার জন্য কাজ করে। আমরা সবাইকে বলবো, যদি করোনা সতর্কতা সবাই মেনে চলে, করোনা যদি কমে যায় তাহলে আবার বাচ্চারা মাঠে ফিরে আসবে, সবাই সুন্দর শরীর স্বাস্থ্য থাকবে, ফিরে আসবে আবার। অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আজকে এত সুন্দর সুন্দর কথা বলেছেন এবং রাগবিটাকে আসলে তুলে ধরেছেন। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের পর্বে। সপ্তাহ জুড়ে ঘটে যাওয়া বিষয়গুলো আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এটিএন বাংলা।